পঞ্চতন্ত্রের গল্প। তৃতীয় তন্ত্র, কাকলুকীয়। এখনকার গল্প, সাপের পূজা। ব্রাহ্মণের ছেলে হলে কি হবে? হরিদত্ত লেখাপড়া মোটেই করেনি। বাল্যে যে বিদ্যা শিক্ষা করে না, যৌবনে তার কষ্টের সীমা থাকে না। হরিদত্তের কষ্টের সীমা ছিল না। চাষবাস করে সে জীবন কাটাতো, বুড়ো মা বাপকে খাওয়াতো। ভোর রাতে মই আর লাঙল নিয়ে তাকে ছুটতে হতো মাঠে, গ্রীষ্ম, বর্ষা আর শীতে। জল বৃষ্টি কাদায় তাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো, তবু সে ভালো ফসল ফলাতে পারত না। একদিন ভোরে হরিদত্ত যখন মাঠে এসে দাঁড়ালো, তখন পূব আকাশে সবে সূর্যদেব উঁকি দিয়েছেন। তার 7টি ঘোড়া সবে চলতে আরম্ভ করেছে। হরিদত্ত মনে মনে সূর্যদেবকে প্রণাম করে কাজে লেগে গেল। কাজ করতে করতে হঠাৎ তার নজরে পড়ল জমির একপাশে ঢিবির মতো এক জায়গায় একটা বিষধর সাপ শুয়ে আছে। হরিদত্ত প্রথমে ভয় পেয়ে গেল, পরে ভাবল ইনি নিশ্চয়ই ক্ষেত্র দেবতা, একে সন্তুষ্ট করলে অনেক ফসল পাবো। হরিদত্ত বাড়ি গিয়ে একটা সরাই করে দুধ আর কলা এনে সেই সাপটাকে দিল। সাপ দুধ কলা খেয়ে সরার মধ্যে একটা মোহর রেখে গর্তে ঢুকে পড়ল। মোহর পেয়ে হরিদত্তের খুশি দেখে কে। সে রোজ সাপকে দুধ কলা খাওয়ায় আর সাপ তাকে একটি করে মোহর দেয়। কিছুদিন এইভাবে কেটে গেল। একদিন হরিদত্ত ভাবল ডিবির মধ্যে নিশ্চয়ই অনেক মোহর আছে, সাপটাকে যদি মারতে পারা যায় তাহলে মোহরগুলো সব একসঙ্গে পেয়ে যাব। শুভ কাজে বিলম্ব করতে নেই মনে করে হরিদত্ত সেই দিনই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করল। আচমকা আঘাত পেয়ে সাপটা রাগে জ্বলে উঠল। প্রকাণ্ড ফণা বিস্তার করে সে হরিদত্তকে কামড়ে দিল। হরিদত্ত মারা গেল। খবর শুনে হরিদত্তের বাবা বড় শোক পেলেন, তবু তিনি কাঁদলেন না। তিনি বললেন, শরণাগতকে রক্ষা করা উচিত ছিল। হরিদত্ত বিশ্বাসঘাতকতার ফল পেয়েছে, সাপকে তো আমি দোষ দিতে পারি না। হরিদত্তের বাবা এসে আবার সাপকে পুজো দিলেন। বললেন, হে ক্ষেত্রপাল সর্প, আপনি তুষ্ট হন। সাপ বলল, মহাশয়, আপনাকে একটি মোহর দিচ্ছি, আপনি তা নিয়ে ফিরে যান, আর আসবেন না আমার কাছে। পুত্র শোক বড় শোক, আপনাকে আর বিশ্বাস করতে পারি না। ভয় হয় কোনোদিন আপনি হয়তো প্রতিহিংসা নিতে চাইবেন। তাছাড়া হে ব্রাহ্মণ, প্রীতি একবার ভেঙে গেলে স্নেহ বা ভালোবাসা দিয়েও আর তা জোড়া দেওয়া যায় না। ব্রাহ্মণ তার পুত্রের হঠকারিতার জন্য দুঃখ করে বললেন, আমার পুত্র শরণাগতের সঙ্গে হঠকারিতাপূর্ণ ব্যবহার করে নিজের সর্বনাশ করেছে। শরণাগতের সঙ্গে এরূপ ব্যবহার করতে নেই। শোনা যায় একবার এক কপট নিজের মাংস দিয়ে শরণাগত অতিথি ব্যাধের অর্চনা করেছিল। সাপ বলল, সে কিরকম? তখন ব্রাহ্মণ বলতে লাগলেন, অপূর্ব আতিথেয়তার গল্প। অপূর্ব আতিথেয়তা। কোনো দেশে এক নিষ্ঠুর ব্যাধ ছিল। সে নানা রকম নিষ্ঠুর উপায়ে পাখি ধরে জীবিকা নির্বাহ করত। সেই ব্যাধ কেবল নিষ্ঠুরই ছিল না, স্বার্থপরও ছিল। সে নিজের স্ত্রী ছাড়া অপর কাউকেই বিশ্বাস করত না। স্ত্রী ছাড়া অপর সকলের প্রতি সে কঠোর ব্যবহার করতে ছাড়ত না। একদিন সেই ব্যাধ বনে পাখি ধরতে গেল। সারাদিন ঘুরে ঘুরে সে একটি মাত্র পায়রা ধরতে পারল। পৌষ মাসের দিন, সূর্য অস্ত গেল সকাল সকাল। বনের মধ্যে হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে এলো। সঙ্গে সঙ্গে দেখা দিল তীব্র শীত। ক্লান্ত, ক্ষুধার্ত আর শীতার্ত সেই ব্যাধ নিরুপায় হয়ে পায়রাটাকে নিয়ে একটা গাছে চড়ে বসল। উদ্দেশ্য, রাতটা কাটিয়ে দেবে গাছে বসে। সারাদিন না খেয়ে থাকায় ব্যাধের শরীর এত ক্লান্ত হয়ে পড়েছিল যে বসে থাকা তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠল। শীত ও ক্ষুধা তাকে একসঙ্গে আক্রমণ করে কাবু করে ফেলল। তার রক্ত জমে হিম হয়ে এলো, হাত পা আড়ষ্ট হয়ে গেল। সে কাতর হয়ে বলল, হে বৃক্ষ দেবতা, আমি ক্ষুধার্ত ও শীতার্ত, আমি তোমার শরণ নিচ্ছি, তুমি শরণাগতকে রক্ষা করো। অদৃষ্টের বিধানে সেই গাছেই ছিল এক কপট দম্পতি। আজ গাছে একলা বসে কপতি কেবলই ভাবছিল, কপত কোথায় গেল, কেন সে ফিরে এলো না, তার কোনো অমঙ্গল হয়নি তো? কপতি জানতো না যে
কপোত বন্দী হয়ে ব্যাধের সঙ্গে এই গাছেই আশ্রয় নিয়েছে। এদিকে কপতির দীর্ঘশ্বাস শুনে কপোত তাকে ডেকে বলল, কপতি, তুমি আমার জন্য চিন্তা করো না। আজ তোমার ঘরে একজন অতিথি শীতে ও ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তুমি তার পরিচর্যা করো। কপতি বলল, কপট, তুমি এখানেই আছো জেনে আশ্বস্ত হলাম। আমি ব্যাধের কথাও শুনেছি। আমি গৃহস্থের ধর্ম পালন করব, শরণাগতকে প্রাণ দিয়ে রক্ষা করব। এই বলে কপতি খড়কুটো জোগাড় করে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে বলল, হে অতিথি ব্যাধ, আপনি এই আগুনে হাত পা গরম করে শীত কষ্ট দূর করুন। আগুনে শেখে ব্যাধ তার হাত পা গরম করে নিল। অল্প সময় সে বেশ সুস্থ বোধ করল। তখন কপতি বলল, হে ক্ষুধার্ত অতিথি, আমি সামান্য পাখি, আপনার সেবার জন্য কী বা দিতে পারি? আমার যা কিছু আছে তা আমার এই ক্ষুদ্র দেহ, তাতেও হয়তো আপনার সম্পূর্ণ ক্ষুধা নিবৃত্তি হবে না। আমার সে অপরাধ ক্ষমা করবেন। আজ আমার দেহের সামান্য মাংস খেয়েই ক্ষুধা দূর করুন। এই বলে কপতি আগুনে ঝাঁপিয়ে পড়ল। সামান্য কপতির এই অপূর্ব আতিথেয়তা দেখে পাষাণ হৃদয় ব্যাধেরও মন মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে চিন্তা করল, আমি নির্দয় ব্যক্তি, নিজের অস্থির সুখ ছাড়া অপরের সুখ বুঝি না। আজ এই কপতি আমায় বড় শিক্ষা দিয়ে গেল। জীবনে যত পাপ করেছি আজ তার প্রায়শ্চিত্ত হোক, জীবনে আর কুকাজ করব না। এই বলে সে ধৃত কপটটিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে কপট বলল, হে অতিথি, কপতির সামান্য দেহে আপনার ক্ষুধা দূর হবে না। অতএব অতিথির সেবার জন্য আমার প্রাণ উৎসর্গ করছি। এই কথা বলতে বলতে কপট ঝাঁপিয়ে পড়ল আগুনে। কিন্তু কি অপূর্ব ঘটনা! ব্যাধের চোখের সামনে কপট আর কপতি দিব্যদেহ ধারণ করে স্বর্গে চলে গেল। গল্প শেষ করে পেচকরাজ অরিমর্দের দ্বিতীয় মন্ত্রী বলল, মহারাজ, এই জন্যেই বলছি শরণাগতকে রক্ষা করা উচিত। তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, একে দূর করে দেওয়া উচিত হবে না, বরং পরস্পর বিবদমান শত্রুরা মিত্রের কাজই করে থাকে। এক্ষেত্রে এই কাক আমাদের শত্রু আর তার জ্ঞাতি কাকদের প্রতি বিরূপ। অতএব এর সাহায্যে আমরা শত্রু দমন করতে পারব। একবার এক ব্রাহ্মণ এইভাবেই রক্ষা পেয়েছিলেন। অরিমর্দ জিজ্ঞাসা করল, কেমন করে? তখন সেই মন্ত্রী চোর আর রাক্ষসের গল্প বলতে লাগলো। এখনকার গল্প, চোর আর রাক্ষস। দ্রোণ নামে এক গরিব ব্রাহ্মণ ছিলেন। দান ধ্যান, যজন যাজন আর ব্রত উপবাস করে সেই গরিব ব্রাহ্মণের দিন কাটত। একবার তার এক শিষ্য তাকে দুটি গরু দিয়েছিল। ব্রাহ্মণ বহু যত্নে গরু দুটোকে পালন করতেন। যথাসময়ে গরু দুটির দুটি বাছুর হলো। যত্নে পালিত গরু দুটি দুধ দিত প্রচুর। এক গভীর রাত্রে এক চোর এলো সেই ব্রাহ্মণের বাড়ির দিকে। তার উদ্দেশ্য ছিল গরু দুটি চুরি করা। চোর অতি সন্তর্পণে হেঁটে আসছিল। হঠাৎ তার নজরে পড়ল এক ভীষণ মূর্তি। মূর্তিটা আরও কাছে এলে চোর ভয়ে ভয়ে দেখল সেই মূর্তিটা আর কেউ নয়, একটা বিরাট রাক্ষস। তার নাক উঁচু, চোখ দুটো ভাঁটার মতো জলজল করছে, লম্বা দাঁতগুলো বড় ধারালো। তারা সারা গায়ের ও চুলের রং ঘোর পিঙ্গল বর্ণ। তার এক মুখ গোঁপদাড়ি, দেহের শিরাগুলো যেন বেরিয়ে আসছে। চোর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে তুমি, কি চাও? সেই রাক্ষস বলল, আমি রাক্ষস, আমার নাম সত্যবান। আজ আমি এই ব্রাহ্মণকে খেতে চলেছি। তুমি কে? তুমি কোথায় যাও? চোর বলল, আমি চোর, আমি এই ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করতে চলেছি। রাক্ষস বলল, তবে আর ভাবনা কি? আমরা দুই বন্ধু, কি বলো? আমি ব্রাহ্মণকে খাবো আর তুমি গরু চুরি করবে। দুজনে খুশি হয়ে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণের বাড়ি এসে ঢুকে পড়ল। রাক্ষস বলল, দেখো ভাই চোর, আমি আগে ব্রাহ্মণকে খাবো, কেননা তুমি গরু চুরি করতে গেলে শব্দ হবে, ব্রাহ্মণ উঠে পড়বে, আমার আর তাকে খাওয়া হবে না। চোর বলল, কোনো শব্দই হবে না, বরং তুমি ব্রাহ্মণকে খেতে গেলেই ব্রাহ্মণের জেগে উঠবার আশঙ্কা আছে, কাজেই আমি চুরি করব আগে।
তারপর সেই চোর আর রাক্ষস মিলে কে আগে তার কাজ সারবে এই নিয়ে এমন ঝগড়া শুরু করলো যে তাতে ব্রাহ্মণ জেগে উঠে লাঠি নিয়ে তাদের তাড়া করলেন। চোর আর রাক্ষস পালালো। গল্প শেষ করে তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, এই জন্যই বলছি এই কাককে রেখে দিন, ভবিষ্যতে উপকার হবে। মন্ত্রীদের পরামর্শ শুনে পেচক অরিমর্দ কাককে ডেকে বলল, ওহে স্বজাতি পরিত্যক্ত কাক, আমি তোমায় অভয় দিলাম। তুমি আমার প্রজা হয়ে সুখে থাকবে, আর যতদিন তোমার দেহ সুস্থ না হয় ততদিন পেঁচারা তোমার জন্য খাদ্য যোগাবে। কাক বলল, মহারাজ অরিমর্দ, আজ আপাতত আমায় স্থান দিয়ে যে উপকার করলেন তাতে ইচ্ছা হচ্ছে পেঁচা হয়ে জন্মে কাকদের উপযুক্ত সাজা দিই। পেচক রাজের প্রথম মন্ত্রী কিন্তু কাককে আশ্রয় দেওয়া ভালো মনে করেনি। সে কাককে ঠাট্টা করে বলল, ওহে, তোমার আর পেচক জন্মে প্রয়োজন নেই, তোমার কাক জন্মই প্রশংসার যোগ্য। তুমি যেমন করে শত্রুপক্ষের বিশ্বাসভাজন হলে তাতে তোমার প্রশংসা না করে পারছি না। এরূপ শোনা যায় যে ইঁদুরেরা সূর্য, মেঘ, বায়ু, পর্বত ও ভর্তাকে পরিত্যাগ করে স্বজাতি প্রাপ্ত হয়েছিল, কারণ স্বজাতি পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার। অরিমর্দ বলল, ইঁদুরের ব্যাপারটা আমরা ঠিক জানি না, বলো দেখি কি ঘটনা হয়েছিল। তখন প্রথম মন্ত্রী স্বভাব না যায় মোলে এই উপদেশমূলক গল্পটি বলতে লাগলো। এর পরবর্তী গল্প স্বভাব না যায় মোলে। স্বভাব না যায় মোলে। গঙ্গার তীরে এক মুনি আহ্নিকে বসেছিলেন। আহ্নিকের শেষে ইষ্ট দেবতাকে প্রণাম করে যেমন তিনি উঠতে যাবেন, অমনি এক বাজ পাখির মুখ থেকে এতটুকু একটি ইঁদুর ছানা কেমন করে যেন পড়ে গেল তার সামনে। মুনি ভাবলেন, ইষ্ট দেবী ইঁদুরটাকে পাঠিয়েছেন, এটাকে আমি প্রতিপালন করব। মন্ত্রের সাহায্যে মুনি ইঁদুর ছানাটাকে একটা ছোট্ট মেয়েতে পরিণত করলেন। আশ্রমে এসে স্ত্রীকে বললেন, দেখো দেখো মুনিপত্নী, সন্তান না থাকায় তোমার দুঃখ ছিল, এই মেয়েটিকে তুমি নাও। মুনিপত্নী সেই মেয়েটিকে গ্রহণ করলেন। দেখতে দেখতে 16টা শীত গ্রীষ্ম চলে গেল। মেয়ে বড় হয়ে উঠল। মুনিপত্নী বললেন, শুনছো, মেয়ের তো এবার বিয়ে দিতে হবে, এখন একটা সম্বন্ধ ঠিক করো। মুনি বললেন, তাই তো, বিয়ে দিতে হবে সে খেয়াল তো করিনি, এখন পাত্র পাই কোথায়? পাত্র খুঁজে পাওয়া তো সহজ কথা নয়। শাস্ত্রে আছে, কুল, শীল, সহায়, শীল মানে চরিত্র, সহায়, বিদ্যা, বিত্ত, চেহারা ও বয়স দেখে পাত্র ঠিক করতে হয়। যাই হোক, একটা পাত্র ঠিক করতেই হবে। ভেবে ভেবে মুনি একটি পাত্র ঠিক করলেন। মেয়েকে কাছে ডেকে আদর করে বললেন, মা, যদি সূর্যের সঙ্গে তোমার বিয়ে দিই, তোমার কি কোনো আপত্তি আছে? মেয়ে বলল, সূর্য বড় কড়া মেজাজের, সূর্য কীরকম দেখুন না, ওকে আমি বিয়ে করব না। মুনি বলল, তাহলে তো বড় মুশকিলের কথা। তবে মা, কাকে বিয়ে করবে? সূর্যের চেয়েও বড় কাউকে। মুনি বললেন, সূর্যের চেয়ে বড় আবার কে? আচ্ছা, সূর্যকেই জিজ্ঞেস করে দেখি, সূর্যদেব, আপনার চেয়ে বড় কে? সূর্য, আমার চেয়ে বড় হলো মেঘ। মেঘ সময় সময় আমায় ঢেকে ফেলে। সূর্যের কথা শুনে মেয়ে বলল, না, আমি মেঘকে বিয়ে করব না, ও বড্ড কালো, মেঘের চেয়েও বড় কাউকে বিয়ে করব। মুনি মেঘকে ডেকে জিজ্ঞেস করলেন, ওহে মেঘ, বলে দাও তোমার চেয়ে বড় কে? মেঘ বলল, আমার চেয়ে বড় বায়ু, আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায়, খুশি মতো টুকরো টুকরো করে দেয়। মেয়ে শুনে বলল, ছি ছি, বায়ুকে কে বিয়ে করে? ও বড্ড চঞ্চল, ওর না বুদ্ধির না মাথার ঠিক আছে, আরও বড় পাত্র চাই। মুনি বায়ুকে জিজ্ঞেস করলেন, তার চেয়ে বড় কে আছে? বায়ু বলল যে তার চেয়ে বড় হলো পর্বত, পর্বতে বায়ু বাধা পায়। মেয়ে বলল, বুড়ো পর্বতকে আমি বিয়ে করব না, কিছুতেই না, ও তো নড়তে চড়তেও জানে না। মুনি বলল, কি আশ্চর্য, পর্বতের চেয়েও বড় পাত্র চাই নাকি?
মেয়ে বলল, হ্যাঁ বাবা, পর্বতের চেয়েও বড় পাত্র চাই। মুনি তখন বলল, ওহে আকাশস্পর্শী পর্বত, বলে দাও আমার মেয়ের জন্য তোমার চেয়েও বড় পাত্র কে আছে? পর্বত বলল, মুনি ঠাকুর, আমার চেয়েও বড় হলো ইঁদুর। ইঁদুর আমায় খুঁড়ে খুঁড়ে একাকার করে দেয়, আমায় এফোড় ওফোড় করে দেয়। মুনি তো, ইঁদুরের সঙ্গে বিয়ে হলে আপত্তি করবে কি? কন্যা হেসে বলল, না বাবা, ইঁদুরের সঙ্গেই আমার বিয়ে দিন, আমায় ইঁদুর খুবই ভালোবাসে। মুনি কন্যাকে আবার ইঁদুর করে দিলেন, ইঁদুরের সঙ্গেই তার বিয়ে হয়ে গেল। গল্প শেষ করে প্রথম মন্ত্রী বলল, মহারাজ, আপনি শত্রুর গুপ্তচর, এই কাকের কথা বিশ্বাস করে নিজের এবং আমাদের বিপদ ডেকে আনছেন। অতএব আমি আমার দলবল নিয়ে অন্য কোথাও যাচ্ছি। এই বলে রাজনীতিজ্ঞ মন্ত্রী অন্যত্র চলে গেল। কাকটি কিন্তু রয়ে গেল সেই দুর্গে পেচকদের কাছে। মহারাজকে বলে সে দুর্গের দরজার কাছে একটি বাসা বাঁধল। পেচকরা সময়ে অসময়ে নানা রকম খাদ্য সেই কাকটাকে এনে দিতে লাগলো। কাক তাই খেয়ে সুখে বাড়তে লাগলো। ক্রমে তার শরীরটা বেশ তাজা হয়ে উঠল। এখন সে নিজেই তার খাদ্য জোগাড় করে আর কাঠকুটো এনে বাসাটাকে বড় শক্ত করে তোলে। দেখতে দেখতে তার বাসাটা প্রকাণ্ড হয়ে উঠল। প্রথম প্রথম পেঁচারা সেই কাকটার ওপর কড়া নজর রাখত, এখন বিশ্বাস করে আর নজর রাখে না। সুযোগ বুঝে একদিন সেই বৃদ্ধ কাক লুকিয়ে গিয়ে মহারাজ মেঘবর্ণের সঙ্গে দেখা করে বলল, মহারাজ, সব ঠিক করে ফেলেছি, কাজ প্রায় শেষ, যেটুকু বাকি তা আপনাদের করণীয়। মেঘবর্ণ বলল, কি করতে হবে বলুন। মন্ত্রী বলল, কাল দিনের বেলা যখন পেঁচারা ভালো দেখতে পারবে না, তখন আপনারা গিয়ে একমুখো দুর্গের দরজায় আমি যে বাসা বেঁধেছি তাতে আগুন লাগিয়ে দেবেন, আর দেখবেন দেখবেন একটি পেঁচাও জ্যান্ত থাকবে না। পরামর্শ মতো কাকেরা প্রত্যেকে এক একটি জ্বলন্ত কাঠি মুখে করে নিয়ে দুর্গের মুখের সেই কাকের বাসাটায় ফেলতে লাগলো। দেখতে দেখতে ভীষণ আগুন জ্বলে উঠল। দুর্গের মধ্যে ছিল হাজার হাজার পেঁচা, তাদের একজনও বেঁচে রইল না। শত্রুর ছলনায় ভুলে অরিমর্দ সবংশে পুড়ে মরল। মরবার সময় অরিমর্দ বলে গেল, মন্ত্রীরা যদি কুপরামর্শ দেয়, রাজা কি করতে পারে। এদিকে রাজ্য ফিরে পেয়ে কাকেরা মহা খুশি হয়ে আনন্দ উৎসব করতে লাগলো। রাজা মেঘবর্ণ সেই বৃদ্ধ মন্ত্রীকে ডেকে বলল, আপনার জন্যই আমরা জয়ী হয়েছি, আপনার মতো সৎ পরামর্শদাতার জন্য আমরা গর্বিত। এখন দু একটি তত্ত্ব কথা বলুন। খানিকক্ষণ চিন্তা করে বৃদ্ধ মন্ত্রী বলল, মহারাজ, আমার বলবার কিছু নেই, তবু দু একটি উপদেশ আপনাকে দিচ্ছি। দেখুন, রাজ্য পেয়ে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কুকাজ করতেও তাদের বাধা বানে না। মনে রাখতে হবে, লক্ষ্মী বড় চঞ্চলা, তাকে চিরদিন রক্ষা করা কঠিন। আরও এক কথা, লোভীর যশ, দুর্জনের মন্ত্রী, স্বার্থপর লোকের ধর্ম, বিলাসীর বিদ্যাবত্তা, কৃপণের সুখ স্বাচ্ছন্দ্য, এবং যে রাজার মন্ত্রী অসাবধান বা অবিবেচক, তাঁর রাজ্য সমস্তই নষ্ট হয়ে থাকে। পেঁচারা যদি তাদের বিজ্ঞ প্রথম মন্ত্রীর কথা মতো আমায় বধ করত বা তাড়িয়ে দিত, তবে উপযুক্ত কাজই করত। কিন্তু অরিমর্দের অন্য সব মন্ত্রী ছিল অবিবেচক, তাই তারা বিনষ্ট হলো। আবার আমি যে পেঁচাদের কাছে গিয়ে হীনতা স্বীকার করে রইলাম, তারও উদ্দেশ্য ছিল। এরূপ কথিত আছে যে বুদ্ধিমান লোক দুঃসময়ে শত্রুকেও কাঁধে বহন করে, যেমন একবার একটি সাপ ব্যাঙকেও বহন করেছিল। পরবর্তী গল্প। মেঘবর্ণ আশ্চর্য হয়ে বলল, সাপ ব্যাঙকে বহন করেছিল? মন্ত্রী বলল, হ্যাঁ মহারাজ, তবে শুনুন, ছোট ছোট ব্যাঙ খাও, এই উপদেশপূর্ণ গল্পটি। পরবর্তী গল্প।
ছোট ছোট ব্যাঙ খাও।